তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় কোশ্চেন, অর্থাৎ ফেনল পানি সিস্টেমের দশাচিত্র বা দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমের দশাচিত্রে। ওকে, তো স্ক্রিনে এখন তো যে তোমরা যে ফেজ ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ফেনল পানি সিস্টেমের দশাচিত্র, বা আমরা এটাকে বলতে পারি একটা দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেমের ফেজ ডায়াগ্রাম বা দশাচিত্র। তো এই দ্বি উপাদান বিশিষ্ট সিস্টেম আবার বিভিন্ন টাইপের হয়। আমি আরও একবার বলি, যেমন কঠিন তরল, তরল তরল। তো এই তরল তরলের ভিতরে আবার অনেকগুলো সেকশন আছে, যেমন সম্পূর্ণ মিশ্রণীয়, আংশিক মিশ্রণীয়, আর একটা হলো একেবারে অমিশ্রণীয়। এই তিনটা সেকশন হলো তরল তরল সিস্টেমের ভিতরে আছে, অর্থাৎ সম্পূর্ণ মিশ্রণীয় কিছু উপাদান আছে, আংশিকভাবে মিশ্রণীয় উপাদান আছে এবং অমিশ্রণীয় উপাদান। তো এই তিনটা উপাদানের ভিতরে আমরা এখন যে ফেনল পানিটা নিয়ে ব্যাখ্যা করব, সেই ফেনল পানি হলো আংশিক মিশ্রণীয় উপাদান। ওকে, অর্থাৎ তরল তরল উপাদান বিশিষ্ট সিস্টেমের আংশিক মিশ্রণীয় উপাদানটি হলো ফেনল পানি। তো শুরুতে আমরা লিখব যে ফেনল পানি হলো একটা আংশিক মিশ্রণীয় তরল তরল সিস্টেম বা উপাদান। তো এখানে আমাদের পানি সিস্টেম বা এক উপাদান বিশিষ্ট সিস্টেমের মতো এরিয়া নিয়ে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র ফেনলের ভিতরে ওয়াটারকে বা ওয়াটারের ভিতরে ফেনলকে এখানে দ্রবীভূত করাতে হবে। তো যখন আমরা ধীরে ধীরে ফেনলের ভিতরে ওয়াটার বা ওয়াটারের ভিতরে ফেনলকে দ্রবণীয় ঘটাবো, অর্থাৎ মেশাবো, তখন আমাদের এখানে দুইটা স্তর সৃষ্টি হবে। একটা হলো ফার্স্ট লেয়ার, যেটা তোমরা শুরুর দিকে দেখতে পাচ্ছ, এবং সেকেন্ড লেয়ারটা দ্বিতীয় পজিশনে তৈরি হবে। তো এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে লেয়ার ওয়ানকে বলা হচ্ছে ফেনল ইন ওয়াটার, অর্থাৎ পানিতে ফেনলের দ্রবণ। ঠিক আছে, অর্থাৎ এই প্রথম স্তরটা হলো পানিতে ফেনলের দ্রবণ, আর সেকেন্ড লেয়ার বা দ্বিতীয় স্তরটি হলো ওয়াটার ইন ফেনল, অর্থাৎ ফেনলে পানির দ্রবণ। তো এই ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার নিয়ে কনফিউজের কিছু নাই। এখন এই যে এবি রেখা, এবি রেখা নির্দেশ করছে পানিতে ফেনল কিভাবে দ্রবীভূত হচ্ছে তাপমাত্রার সাথে সাথে, সেটা নির্দেশ করছে কি এবি রেখা। ফেনলে পানির দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হয় সেটা নির্দেশ করছে সিবি রেখা, আর পানিতে ফেনলের দ্রাব্যতা কিভাবে পরিবর্তন হয় সেটা নির্দেশ করছে এবি রেখা। তো এভাবে তোমরা জাস্ট একটা বেসিক আইডিয়া, বা এখানে জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়া হবে, বিস্তারিত হ্যান্ড নোট তোমাদের গ্রুপে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে ওইভাবে এক্সামে লিখে দিবা। তো নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ 0, 20, 33, 50, 100, এগুলো হলো ফেনলের সংযুক্তি, আর এই সাইডে যে 20, 40, 50, 66, 100 এগুলো হলো তাপমাত্রা। অর্থাৎ এই যে ফেনল পানি সিস্টেমের ফেজ ডায়াগ্রাম, এটা প্রকাশ করছে তাপমাত্রার সাথে সাথে কিভাবে ফেনলের সংযুক্তির পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটাই কিন্তু ফেজ ডায়াগ্রাম, যেটা ফেনল ওয়াটারের ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে। তো যখনই আমি আবারও বলি শুরু থেকে, ফেনলের ভিতরে ওয়াটারকে বা ওয়াটারের ভিতরে আমরা ফেনলকে ধীরে ধীরে দ্রবীভূত করাবো, তখন আমাদের এখানে দুইটা স্তরের সৃষ্টি হবে, ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার। ফার্স্ট লেয়ারটা নির্দেশ করছে পানিতে ফেনলের দ্রবণ, আর সেকেন্ড লেয়ারটা প্রকাশ করছে পানিতে ফেনলে পানির দ্রবণ। এবং এই যে এবি রেখা নির্দেশ করছে কি, যে তোমার তাপমাত্রার সাথে সাথে কিভাবে পানির দ্রাব্যতা নয়, এটা হচ্ছে ফেনলের দ্রাব্যতা কিভাবে পানিতে তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। আর সিবি রেখা নির্দেশ করছে কিভাবে ফেনলে পানির দ্রাব্যতা তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তো জাস্ট আমরা যে ডেল্ট অর্থাৎ ফেজ ডায়াগ্রামের ন্যূনতম একটা কনসেপ্ট এইটুকু রাখলেই হবে। এখন দেখো এই বি বিন্দু কি করছে, বি বিন্দু দ্বারা যে তাপমাত্রা 66 ডিগ্রি সেন্টিগ্রেড এখানে নির্দেশিত হয়েছে, একে বলা হচ্ছে সন্ধি দ্রবণ তাপমাত্রা বা সংকট দ্রবণ তাপমাত্রা। তো সন্ধি দ্রবণ তাপমাত্রা কি, এটা খুবই ইজি বিষয়। যে তাপমাত্রার উপরে বা নিচে যে কোনো সংযুক্তিতে আংশিকভাবে মিশ্রণীয় তরল যুগল সমসত্ব দ্রবণ তৈরি করে, তাকে বলা হয় সন্ধি দ্রবণ তাপমাত্রা। ওকে, এই সন্ধি দ্রবণ তাপমাত্রা বা দুই টাইপের আছে, একটা হলো উচ্চতর আর একটা হলো নিম্নতর। তো উচ্চতর সন্ধি দ্রবণ তাপমাত্রা আর একটা হলো নিম্নতর সন্ধি দ্রবণ তাপমাত্রা, একে ইংলিশে বলা হয় HCST, একে বলা হয় LCST, অর্থাৎ লোয়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, আর এটা হলো হায়ার ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তো এখানে বি এর যে 66 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে সন্ধি দ্রবণ তাপমাত্রা, আমি আবারও বলি, যে তাপমাত্রার উপরে আংশিক মিশ্রণীয় তরল যুগল কি করে, সমসত্ব দ্রবণ তৈরি করে। এখন যদি যে তাপমাত্রার উপরে তৈরি করে বললে তাকে উচ্চতর সন্ধি দ্রবণ তাপমাত্রা, আর যে তাপমাত্রার নিচে সমসত্ব দ্রবণ তৈরি করে সেটা হলো
নিম্নতর সন্ধি দ্রবণ তাপমাত্রা। তো এখানে বি বিন্দুর যে তাপমাত্রা আছে 66 ডিগ্রি সেন্টিগ্রেড, এ কি করে এই তাপমাত্রার উপরের বিন্দুতে অর্থাৎ উপরের কোনো তাপমাত্রায় কিন্তু এই লেয়ারটা কি হয় সমসত্ব দ্রবণে পরিণত হয়। এজন্য এই তাপমাত্রাটাকে এখানে বলা হচ্ছে উচ্চতর সন্ধি দ্রবণ তাপমাত্রা, কারণ এই তাপমাত্রার উপরে পানি ফেনল কি হয় যে কোনো অনুপাতে মিশ্রিত করলে সমসত্ব দ্রবণ তৈরি করে। এজন্য এই 66 ডিগ্রিকে বলা হচ্ছে ফেনল পানি সিস্টেমের উচ্চতর সন্ধি দ্রবণ তাপমাত্রা বা উচ্চতর সংকট দ্রবণ তাপমাত্রা। এবং এই তাপমাত্রায় ফেনলের সংযুক্তি কত হয়? অনলি 33%। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই লিখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের জন্য। আর এই সিস্টেমের জন্য চাপকে সবসময় ধ্রুব রাখা হয়। ঠিক আছে, অর্থাৎ চাপকে ধ্রুবক রাখা হয় মানে কি চাপ এখানে কোনোভাবে কিন্তু কাজ করছে না, অর্থাৎ ওকে আমরা স্থির রেখে দিচ্ছি, শুধুমাত্র এখানে চলক হিসেবে থাকছে তাপমাত্রা। তো এই ফেনল পানি সিস্টেমের ফেজ ডায়াগ্রাম, এর ভিতরে দুইটা স্তর আছে। এই বাইরের স্তরটা কাজ করে তোমার সমসত্ব দ্রবণ থাকে, বাইরের স্তর যখন হিসাব করা হয়, আর যখন তোমার ভিতরের লেয়ারকে হিসাব করা হয় তখন সেখানে দুইটা দশা থাকে, একটা হলো সমসত্ব আর একটা হলো অসমসত্ব। ঠিক আছে, বাইরের লেয়ারের ক্ষেত্রে শুধুমাত্র সমসত্ব দশা থাকে, আর ভিতরের লেয়ারের ক্ষেত্রে সমসত্ব অসমসত্ব দুইটাই থাকে। এজন্য আমরা তখন বলতে পারবো কি এখানে একটা দ্রবণ থাকছে সমসত্ব দ্রবণ, সেই কারণে এখানে তোমার F = C-P+1, অর্থাৎ ফেজ একটা তোমার কম্পোনেন্টস তো দুইটা ফেনল পানি, তাহলে এখান থেকে বিয়োগ করে হয় 2, অর্থাৎ দুই উপাদান বিশিষ্ট তরলের সমসত্ব দশার জন্য কি হয় সেটা বাইভেরিয়েন্ট বা দ্বিস্বাতন্ত্র বিশিষ্ট সিস্টেম হয়। আর যখন তোমরা দুই উপাদান বিশিষ্ট সিস্টেমের অসমসত্বর জন্য অর্থাৎ দুইটা তরলের অসমসত্বের জন্য হিসাব করবা, তখন কিন্তু সেখানে দুইটা দশা অলরেডি চলে আসবে। F = তখন আমরা দেব C-P+1, অর্থাৎ এখানে কম্পোনেন্টস দুইটা, ফেজ দুইটা, তাহলে এদেরকে ক্যালকুলেশন করলে হয় 1, অর্থাৎ এটা কাজ করছে কি ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম বা এক দ্রবণ সিস্টেম। সে তো ফেনল পানি ওয়াটার নিয়ে আসলে বিস্তারিত এর বেশি কিছু নাই, জাস্ট তোমরা এইগুলাই হ্যান্ড নোট দেখে তোমাদের যে PDF দেওয়া আছে সেটা দেখে এক্সামে লিখে দিবা। আর আমি জাস্ট এখানে তোমাদের টুকটাক বেসিক আইডিয়া দিলাম, যতটুকু না বুঝলে তোমরা আসলে দশাচিত্রটা মনে রাখতে পারবে না। তো আমাদের আজকে এক উপাদান বিশিষ্ট সিস্টেম এবং দুই উপাদান বিশিষ্ট সিস্টেমের ফেজ ডায়াগ্রাম নিয়ে কিছুটা ব্যাখ্যা করলাম। তো এই দুইটা আমাদের এক্সামে ম্যাক্সিমাম ক্ষেত্রে এসে থাকে, এবং আরও এক দুইটা আছে যে দুইটা আমি সময় পেলে অন্য একদিন তোমাদের দেখিয়ে দিব। তো আপাতত তোমরা এই দুইটা একটু ভালো করে মনে রাখবে এবং লেখার চেষ্টা করবা। তো আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।